স্বাগত জানাচ্ছি। আমি শাকিল মাহমুদ। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আগামীকাল মানে 17ই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী যিনি আছেন শেখ হাসিনা উনি সহ ৩ আসামির বিরুদ্ধে করা যে মামলা সেই মামলার রায় হবে আগামীকাল। এই বিষয়টার উপর আমরা গুরুত্ব দিব। পাশাপাশি আমরা যে সমসাময়িক যে ঘটনাগুলো আছে সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব এবং আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বুলবুল আহমেদ। বুলবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দুঃখিত। বুলবুল ভাই, আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আগামীকাল যে ক্ষমতাচ্যুত সাবেক যে প্রধানমন্ত্রী আছে শেখ হাসিনা উনি সহ ৩ জন, সেই ৩ জনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রীও আছে সাবেক আসাদুজ্জামান কামাল। এর পাশাপাশি পুলিশের যে আইজিপি যিনি এখন রাজ সাক্ষী তিনিও এই মামলার আসামি। তো তাদের আগামীকাল রায় হবে। এই রায়কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে সেনা সদস্য মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সব মিলিয়ে আসলে কেমন দেখছেন পুরো বিষয়টি, পাশাপাশি কি রায় হতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে এটি তো একেবারেই যে অপ্রত্যাশিত কোনো বিষয় তা না, এটি ধারাবাহিকভাবে যা ঘটে আসছে এরকমটি হওয়ার কথা ছিল। আর এই বিচারটা যদি দ্বিপাক্ষিক বিচার হতো, শাব্দিক ভাবে না অর্থবহভাবে, তাহলে আমরা খুশি হতাম যে সত্যিকার অর্থে একটি ন্যায় বিচার আমরা দেখতে পেতাম। এখন তো বিচারটা হয়ে গেছে অনেকটা একপাক্ষিক। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের উপস্থিতিতে যদি বিচারটি হতো তাহলে এটি আমাদের মধ্যে এক ধরনের আবেদন সৃষ্টি করত। আর এক বাইরে আছেন কিন্তু ইচ্ছে করলে বয়োবৃদ্ধ, আল্লাহ না করুন তারা যে আর কতদিন বেঁচে থাকবে বা বেঁচে থাকলেও সেটা খুব দীর্ঘায়িত হবে কিনা সেটি নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। তো সেই হিসেবে আমরা হয়তো দেখবো যে আল্লাহর বিচারটা হয়তো কার্যকর হবে, এই আদালতের বিচার হয়তো কার্যকর হবে না। সেদিক থেকে এটি হচ্ছে এক ধরনের ফাঁকা আওয়াজ বলতে পারি আমরা। আর যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল দেশে নেই এবং আমাদের আদালত এখতিয়ারের ভিতরে তারা নেই, তাদেরকে সাজা করার মতো কোনো পরিস্থিতিতে তারা নেই, সুতরাং এটা নিয়ে দেশে বড় ধরনের কোনো গোলযোগ হবে বলেও আমি মনে করি না। তবে সাধারণ কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হয়তো দেখা যাবে, সেটির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত তৎপরতায় দেখাক, প্রকাশ্যে কিন্তু এটি নিয়ে কোনো ধরনের বিক্ষোভ দুঃখিত বা অন্য ধরনের কর্মসূচি পালিত হবে বলে আমার মনে হয় না, যদিও একটি কর্মসূচি ডাকা হয়েছে এবং এই কর্মসূচি মাঠ পর্যায়ে এসে আওয়ামী লীগের নেতা কর্মীরা সফল করতে পারবে সেই পরিস্থিতিও দেশে নেই, কারণ আওয়ামী লীগের কার্যক্রম এখন রাষ্ট্রীয় সিদ্ধান্তে বন্ধ রয়েছে। সুতরাং এটা নিয়ে আপনার অনলাইনে যত আমরা সরব দেখবো আওয়ামী লীগের নেতা কর্মীদের, বাস্তবে হয়তো সেটা আমরা দেখব না। আর আমরা আশা করব বিচারটি যাতে যথাসম্ভব ন্যায় বিচার হয়, যেহেতু এক পক্ষের অনুপস্থিতিতে এই বিচারটি হচ্ছে। আর একটি বিষয় প্রশংসা করতেই হয় যে এই বিচার প্রক্রিয়ার অনেক কিছু টেলিকাস্ট করা হচ্ছে, সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটি কিন্তু রেকর্ডেড থাকবে, ভবিষ্যতে সেটি নিয়ে প্রশ্ন তোলা যাবে, সেটি নিয়ে আইনি প্রক্রিয়াতে হয়তো অংশগ্রহণ করা যাবে। এটি একটি ভালো দিক। এখানে বদ্ধ ঘরে গোপনে কোনো বিচার হচ্ছে না, এই দিকটি প্রশংসার দাবিদার। কিন্তু এই বিচারিক কার্যক্রমের সাজা কি হবে সেটা যেহেতু অনেকে আগে থেকে আজ করতে পেরেছেন, সেহেতু এখানে অভিনবত্বের কিছু আছে বলে আমি মনে করি না। সম্ভবত যিনি রাজসাক্ষী হয়েছেন তার জেল হবে,
কোন একটা বিশেষ মেয়াদে জেল হবে, আর বাকি যে দুজন আসামি তাদের হয়তো মৃত্যুদণ্ড হবে, যদিও সেটি কার্যকরের কোনো সুযোগ থাকবে না। আর যিনি রাজসাক্ষী হয়েছেন মূলত সাজা যেটুকু ভোগ করার তাকেই ভোগ করতে হবে। ধন্যবাদ। এই যে নিরাপত্তা যে জোরদারের বিষয়টি, আওয়ামী লীগ তো অনলাইনে কর্মসূচি ঘোষণা দিয়েছে, আমরা দেখলাম যে শাটডাউন। এক্ষেত্রে আসলে নিরাপত্তা জোরদারের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? শাটডাউনের বিষয়টি তো হচ্ছে যে স্বতঃস্ফূর্ত ভাবে যদি আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা এই কর্মসূচিটি পালন করে, তাহলে সেখানে কিন্তু এই নিরাপত্তার কারণে কিছু যাবে আসবে না। কারণ সবাই যদি তাদের কাজ থেকে বিরত থাকে তাহলে তো শাটডাউন যে কর্মসূচি সেটি বাস্তবায়িত হবে। আর যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক বা ভক্ত রয়েছেন তারা যদি তাতে সাড়া না দেয় তাহলে তো কর্মসূচি ব্যর্থ হয়েছে সেটাই আমরা ধরে নেব। সেক্ষেত্রেও আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ কোনো ভূমিকার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। কারণ যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হতো তাহলে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, বিশেষ তৎপরতা সেটি অর্থবহ হতো। তবে হ্যাঁ, কিছু দুষ্কৃতিকারী সেটি আওয়ামী লীগের ভিতর থেকে হতে পারে, বাইরে থেকে হতে পারে। পরিস্থিতি ঘোলাটে করার জন্য হয়তো কোনো নাশকতার আশ্রয় নিতে পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারে, জ্বালাও পোড়াও করতে পারে। এই জন্য সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর এই প্রকাশ্য তৎপরতার চেয়ে গোয়েন্দা তৎপরতা অধিক কার্যকর ছিল। জানি না সেটা তারা কিভাবে সাজিয়েছেন বা তাদের কি ধরনের পরিকল্পনা রয়েছে, তারা কিভাবে সেটি বাস্তবায়ন করবেন। যদি সেরকম গোয়েন্দা তৎপরতা থাকতো, শক্তিশালী গোয়েন্দা তৎপরতা থাকতো, তাহলে আমরা দেখেছি বিগত সময়ে এ ধরনের যে কর্মসূচি হয়েছে সেখানে বাংলা মোটর যখন ককটেল বিস্ফোরণ ঘটেছে তখন কিন্তু সরকারি কোনো গোয়েন্দা সংস্থা তাদেরকে ধরতে পারেনি। পুলিশও সেটা প্রতিরোধ করতে পারেনি। তাদেরকে ধরেছে জনতা। আমরা পরবর্তী সময় দেখেছি মিরপুরে যখন একটি বাস পুড়িয়ে সেটির ভিডিও করা হচ্ছিল তখন জনতা তাদের ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করেছে। একজন পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার না জানার কারণে মৃত্যুবরণ করেছে। আরেকজন পালিয়ে গেছে। সেখানেও কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থার কোনো বিশেষ তৎপরতা বা সফলতা আমরা দেখিনি। পুলিশ বাহিনীরও কিন্তু তেমন কোনো তৎপরতা দেখিনি। আমাদের মনে হচ্ছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এক ধরনের স্থবিরতায় ভুগছে বা তাদের মধ্যে এক ধরনের শৈথল্য রয়েছে। আর গোয়েন্দা সংস্থার কাজ দেখে মনে হচ্ছে তারা বোধহয় অনেকটাই নিষ্ক্রিয়। কারণ তারা এরকম কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পেরেছে কিংবা জনগণের জানমাল হেফাজত করতে পেরেছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে সেটা আমরা দেখছি না। বরং সীমিত আকারে কেউ কেউ যে নাশকতা করছে তাতে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে সফল হচ্ছে, আর যে ক্ষেত্রে সফল হচ্ছে না সেখানে প্রতিরোধ গড়ে তুলছে সাধারণ জনগণ। ধন্যবাদ। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ উনি এক সংবাদ সম্মেলনে বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে আগামীকাল মাঠে থাকবে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের নেতাকর্মীরা। কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ। এই ধরনের কর্মসূচি একদিক থেকে গ্রহণযোগ্য হলেও আরেক দিক থেকে কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ যার কাজ তারই সাজে আনাড়ি লাঠি বাজে। জামাত ইসলামীকে তো এদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কেউ দেয়নি। এটি যাদের দায়িত্ব তাদের পালন করলে ভালো হয়। তবে হ্যাঁ, পুলিশকে জনগণের সহযোগিতা করার একটি আবশ্যকতা রয়েছে। সেক্ষেত্রে জনতার অংশ হিসেবে তারা যদি এই কর্মসূচি নিয়ে থাকে সেটা ভালো। তবে এই কর্মসূচির নামে তারা যদি রাস্তাঘাটে মানুষের সাধারণ চলাচল এবং যান চলাচলে বাধার সৃষ্টি করে সেটি হবে খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করব তারা এমন কিছু করবে না যাতে জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা আহ আরেকটি সংবাদ দেখছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারদের বাইরে রেখে নির্বাচন
ভালোভাবে করা যাবে না বলে মনে করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা নির্বাচন করতে গেলে সেই নির্বাচন ভালোভাবে করতে পারবেন না। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আহ তার এই মন্তব্য কিভাবে দেখছেন? ধন্যবাদ। তিনি আসলে যে কথাটি বলেছেন সেটি দিয়ে একটি বিশেষ ইঙ্গিত প্রকাশ পেয়েছে, সেটি হচ্ছে আওয়ামী লীগকে যাতে নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয়। তিনি মূলত আওয়ামী লীগের যারা ভোটার তাদেরকে বলেছেন দেশের একটি বৃহৎ অংশ হিসেবে। কিন্তু আমরা ডাকসু নির্বাচনে কি দেখেছি? ছাত্রলীগ অংশ নেয়নি বলে কি সেখানে ভোট কাস্টিং কম হয়েছে? আমরা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেরকমটি দেখেছি? দেখিনি তো। কারণ এদেশের প্রতিটি নাগরিক কিন্তু সার্বভৌম, স্বতন্ত্র, স্বাধীন। তিনি যাকে খুশি তাকে ভোট দেবেন, যাদেরকে পছন্দ হয় তাকে ভোট দেবেন। আর যদি তারা কারো ক্রীতদাস হয়ে থাকে, যদি কারো কেনা গোলাম হয়ে থাকে, তাহলে তার কথা কিন্তু একটি তাৎপর্য বহন করে। কিন্তু আমরা তো চাই এদেশের কোনো একজন নাগরিক কোনো দলের ক্রীতদাস হবেন না, তাদের কেনা গোলাম হবেন না। তিনি হবেন একজন স্বাধীন সত্তার অধিকারী, যিনি দেশের স্বার্থে কাজ করবেন, আইন মেনে রাজনীতি করবেন, কোনো সন্ত্রাসী সংগঠনের মতো কাজ করবেন না। তিনি তো স্বাধীন বিবেচনা বুদ্ধি তাকেই ভোট দেবেন। আর কেউ যদি মনে করে না, কোন একটি সংগঠন যদি এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে যার প্রেক্ষিতে সেই দেশে অনেকেরই দাবির মুখে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিতে হয়, তাহলে তাকে যদি কেউ ভোট দিতে চান তিনি ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। তবে আমার মনে হয় না তাদের সংখ্যা খুব বেশি হবে। কেননা আমরা আওয়ামী লীগের শেষ নির্বাচনগুলোতে দেখেছি সেখানকার ভোটার উপস্থিতি কতটা কম ছিল। লাইন খালি পড়ে আছে, ভোট কেন্দ্র খালি পড়ে আছে, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি। এই জন্য আমরা বলছি কাদের সিদ্দিকী যাদের প্রতি ইঙ্গিত করছেন তারা কিন্তু কোনো দলের কেনা গোলাম বা ক্রীতদাস নয়। তারা যখন দেখেছে নির্বাচন অর্থবহ হচ্ছে না, তারা কিন্তু তখন নির্বাচন কেন্দ্রে যায়নি। আর এখানে যদি নির্বাচনটি অর্থবহ হয় তাহলে কিন্তু মানুষ স্বেচ্ছায় কেন্দ্রে যাবে। কেন্দ্রে গিয়ে যদি দেখে তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, যদি এরকম ঘটনা ঘটে এবং তার পরিমাণ উল্লেখযোগ্য হারে হয়ে থাকে, তাহলে কিন্তু এবারে নির্বাচনে সেই প্রহসনে পরিণত হবে এবং মানুষের নির্বাচনের প্রতি তাদের যে আস্থা, ভক্তি, বিশ্বাস সেটি কিন্তু যেটি নষ্ট হয়ে গেছিল সেটি একেবারেই চলে যাবে। তো আমরা আশা করব কাদের সিদ্দিকীর বোধোদয় হবে যে তিনি যা বলতে চাচ্ছেন তার ইতিহাস বোধ নিশ্চয়ই আছে যে এই দেশে একসময় মুসলিম লীগ খুব বড় একটি দল ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল ছিল। কিন্তু তাদের কিছু কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু এদেশ থেকে প্রায় নাই হয়ে গেছে। ঠিক আওয়ামী লীগ যদি তার রাজনৈতিক সঠিক ধারায় থাকতো তাদেরকে কিন্তু এই পর্যায়ে আসতে হতো না। এই বোধ বা উপলব্ধিটি আমাদের থেকে কাদের সিদ্দিকীর বেশি হওয়ার কথা। কারণ তিনি একসময় ওই দলটির এমপি ছিলেন। তিনি কি পরিস্থিতিতে সেই দল থেকে বেরিয়ে গিয়েছিলেন অথবা তাকে বের করে দেওয়া হয়েছে সেটি তার মনে থাকার কথা। এবং সেই দলের বিপক্ষে এ পর্যন্ত তিনি কি কি কথা বলেছেন সেটিও তার মনে থাকার কথা এবং কোন অভিজ্ঞতার আলোকে সেটিও তার মনে থাকার কথা। তারপর যদি তিনি মনে করেন যে কোন একটি রাজনৈতিক দল যদি রাজনীতির নামে অবারিতভাবে সন্ত্রাস চালায় তাহলে তাকেও এদেশে রাজনীতি করার সুযোগ দিতে হবে। এটি কিন্তু আওয়ামী লীগ কেন অন্য কোনো দলের ক্ষেত্রেও কিন্তু উচিত নয়। তাহলে কিন্তু মানুষের নিরাপত্তা থাকে না। মানুষের অন্ধ আবেগকে পুঁজি করে মানুষের অধিকার হরণের এই চর্চা চিরতরে এই দেশ থেকে বন্ধ হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। কাদের সিদ্দিকী সম্ভবত তিনি আসলে তো যেটা অনেকেই অভিযোগ করেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে তার দীর্ঘদিনের একটি সুসম্পর্ক আছে। এখন তাকে নিয়ে কেউ কোনো গেম খেলার চেষ্টা করছে কিনা সেটিও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আবারও একটু আগের প্রসঙ্গে আসি, কারণ একটি সংবাদ খুঁজে পাচ্ছিলাম না, মাত্র পেলাম, সে কারণে আবারও আগের প্রসঙ্গে যাচ্ছি। যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতা
শক্তি অপরাধের মামলার রায় যাই হোক না কেন তা কার্যকর হবে। এ নিয়ে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হলে তা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে। তো তার এই মন্তব্য আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে তার তো বয়স হয়ে গেছেন। হয়তো সবকিছু বিচার বিবেচনা করে তিনি কথা বলতে হয় ভুলে গেছেন নতুবা পারছেন না। কারণ আমরা আগেই বলেছি এই মামলার মূলত আসামি তো ৩ জন। নাকি? ৩ জনই জি, তো? জি, জি, আচ্ছা, ৩ জনের মধ্যে ২ জন হচ্ছে দেশের বাইরে। সুতরাং এখানে রায় কার্যকর করার সক্ষমতা তার আছে কিনা বা তার সরকারে আছে কিনা কিংবা এদেশের আদালত এবং বিচার ব্যবস্থার আছে কিনা সেটি কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি যে আসলে এই রায় কার্যকরার মতো সক্ষমতা বাংলাদেশের নেই। কারণ ভারতের যে সক্ষমতা সেই সক্ষমতার বিপরীতে গিয়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবেন বলে আমি আমার বাস্তবতা বোধ থেকে মনে করি না। সুতরাং তিনি রায় কার্যকর করার ব্যাপারে যে কথাটি বলেছেন এটি একটি কথার কথা। আর এই ক্ষেত্রে কোন ধরনের বিশৃঙ্খলা বা কেউ করবে কিনা সেরকম কোনো গোয়েন্দা তথ্য তার কাছে আছে কিনা আমরা জানি না। তবে আমরা যেটুকু বুঝি আ এই জাতীয় কোনো রাজনৈতিক প্রোগ্রাম তাদেরকে বিব্রত করতে পারে সেরকম পরিস্থিতি হয়তো আমরা দেখব না। যদি কিছু হয়ে থাকে সেটি যেটি বললাম যে কোনো তৃতীয় পক্ষ বা বাইরে থেকে কেউ অথবা আওয়ামী লীগের ভেতরে থাকা কোনো দুষ্কৃতিকারী হয়তো এই ধরনের নাশকতামূলক কাজ করতে পারে। জ্বালাও পোড়াও করতে পারে। কিন্তু সেটা প্রকাশ্যে না, সেটা গোপনে কাপুরুষের মতো। সুতরাং তার এই কথাটা এক ধরনের ফাঁকা বুলি আ হয়তো তিনি যেটা মনে করেছেন যে হ্যাঁ, তিনি যথার্থই বলেছেন। আ একদিক থেকে যথার্থই বলেছেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু সেটা যথার্থতা বহন করে না। ধন্যবাদ। আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। সেটি হলো নির্বাচন এবং নির্বাচনে হ্যাঁ, না ভোট নিয়ে আমরা নানা ধরনের বিতর্ক দেখেছি। আ বিভিন্ন বিষয় শুনেছি যে গণভোট আগে হবে নাকি পরে। অবশেষে জামায়াতে ইসলামীর আ যিনি সেক্রেটারি জেনারেল আছেন মিয়া গোলাম পরোয়ার বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার জন্য যে গণভোট হবে সেখানে তার দলসহ ৮ দল সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে। জনগণকে গণভোটে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করা হবে। কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটি তো একটি সাধারণ বিষয়। কারণ তারা যেহেতু সংস্কারের পক্ষে এবং বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল তারা মূলত তারও বিপক্ষে। সেই দিক থেকে তারা তো হা ভোটকে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইন করতেই পারেন, সেটি করবেন। তিনি তাদের অবস্থানের কথা জানিয়েছেন। বিএনপি হয়তো আ না ভোটের ক্যাম্পেইন করবে। যদিও কেউ বলেছেন যে না ভোটের ক্যাম্পেইন করা বিএনপির জন্য হবে এক ধরনের আত্মহত্যার শামিল। তারা হয়তো বিষয়টিকে অন্যভাবে বিবেচনা করবেন। আর না ভোটের ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা দেখেছি ইতিমধ্যেই অনেকেই বলেছেন যে আওয়ামী লীগের যারা ভোটার সাধারণত আমরা যেটা ধরে নিই তারা না ভোটের পক্ষে রয়েছেন। জাতীয় পার্টি না ভোটের পক্ষে রয়েছেন। তারপর যদি বিএনপিও না ভোটের পক্ষে থাকে তাহলে তো না ভোট জয়যুক্ত হওয়ারই কথা। সেই পরিস্থিতিতে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে বুঝতে হবে এদেশের মানুষের আওয়ামী লীগের উপর থেকে যে ধরনের আস্থা উঠে গেছে, জাতীয় পার্টি নিয়ে তাদের মধ্যে যে ধরনের দ্বিধা সংশয় রয়েছে, ঠিক বিএনপির পক্ষ থেকেও তাদের সেই আস্থা উঠে গিয়েছে। সংসদীয় পদ্ধতিতে ব্যক্তি বিশেষের প্রভাবে কি হবে না হবে সেটির চেয়ে বড় কথা হচ্ছে দলীয় প্রভাবে কিন্তু তাদের নির্বাচন আ তাদের জন্য একটা মরণ ফাঁদ হয়ে উঠতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিএনপি নেতাদের যদি কে তাকাই আম তাহলে আমি আমি দুঃখিত। আমি ১ টা মিনিটের জন্য আমাকে একটু লিভ নিতে হচ্ছে। জি, আপনি একটু জি, কথা বলতে থাকুন। জি। আ আমাদের যিনি সম্মানিত অতিথি আছেন বুলবুল আহমেদ উনি কিছু সময়ের জন্য একটু আমাদের অপেক্ষা করতে বলেছেন। আমরা এর মধ্যেই আমরা চলে আসবো। জি, জি, জি এরই ধন্যবাদ। মধ্যে চলে এসেছেন আমাদের আহ আজকের আলোচক
আমরা যদি একটু বিএনপির বিষয়ে যদি কথা বলি, যে বিএনপির স্থায়ী কমিটির যিনি সদস্য আছেন এবং ভোলা ৩ আসনের যিনি প্রার্থী ধানের শীষের অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি বলেছেন যে গণভোটের জন্য আলাদা দিন নির্ধারণ করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে। অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ জনগণ মনে করে এই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে দেশের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে। কিভাবে দেখছেন ওনার এই মত? ওনার এই মন্তব্য হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার একটি প্রচেষ্টা। কারণ রাষ্ট্রের অপচয় তিনি বলছেন কেন? এটি তো রাষ্ট্রের কর্তব্য। এদেশে কিন্তু প্রতিদিন কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। আর গণভোটের আয়োজন করলে এটাকে আমরা অপচয় মনে করছি না, বরং আমরা এটিকে মনে করছি একটি সুব্যবস্থাপনা। কারণ সংসদ নির্বাচনের উদ্দেশ্য, তার চরিত্র একরকম, আর গণভোটের যে উদ্দেশ্য এবং তার চরিত্র সেটি আরেক রকম। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি আগে গণভোটটা করতে পারি তাহলে এই সরকারের এক ধরনের বৈধতা উৎপন্ন হবে। তারপর যদি এই সরকার সংসদ নির্বাচন করে তাহলে সেই নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠবে না, এবং সেই নির্বাচনে যারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন তাদের বৈধতা নিয়ে ভবিষ্যতে কখনো প্রশ্ন উঠবে না। বরং এটি আমরা যদি স্টেপ বাই স্টেপ বলতে থাকি যে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপ, সেদিক থেকে কিন্তু আগে গণভোট করাটাই অধিকতর যুক্তিযুক্ত এবং আবশ্যক। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের নির্বাচনী যে অব্যবস্থাপনা ছিল, এখানে যে ধরনের কারচুপি হয়, নির্বাচনের নামে যে ধরনের প্রহসন হয়, ভুয়া ভোট দেয়া হয়, সেটার অবস্থা থেকে আমরা কতটা উত্তরণ ঘটাতে পারলাম, আমরা নির্বাচনের পরিবেশ কতটা সুষ্ঠু করতে পারলাম, তার একটা টেস্ট কিন্তু হয়ে যেত এই গণভোটের মধ্য দিয়ে। গণভোটের মধ্য দিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন উত্থাপিত হতো যে এটি সুষ্ঠু হয়নি, এটি প্রহসন হয়েছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের যদি এই অবস্থায় সংসদ নির্বাচনের আয়োজন করা হয় তাহলে সেটিও সুষ্ঠু হবে না, সেটিও হবে একটি প্রহসন। আর যদি গণভোটের পরিবেশ থেকে আমাদের মধ্যে এই আত্মবিশ্বাস জন্মে যে না, আমাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু কিছু পরিবর্তনের ফলে নির্বাচনী ব্যবস্থাটি সুষ্ঠু এবং স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, তাহলে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, এবং সেখানে আমাদের এক ধরনের তৃপ্তি বোধ কাজ করবে, যেহেতু দেশের একটি বড় শ্রেণীর তরুণ ভোটার এই সুষ্ঠুভাবে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তারা স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে সক্ষম হবে। আমার মনে হয় হাফিজউদ্দিন সাহেব যে এই কথাটি বুঝেন না তা নয়, কিন্তু তার দলের অবস্থানটিকে তিনি এক ধরনের জাস্টিফাই করতে গিয়ে নিজের বুদ্ধির বাইরে গিয়েও এই কথাটি বলেছেন। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যদি বলি যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, উনি আজকে বলেছেন যে অনেকে মনে করেন আমার পক্ষে কাজ করলে উনি নিরপেক্ষ, কিন্তু আমরা কারো পক্ষে কাজ করতে পারবো না, এটা পরিষ্কার, কারো পক্ষে কাজ করতে পারবো না। আমাদের বিবেক, দেশের প্রচলিত আইন, বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলবো ইনশাল্লাহ। উনি ওনার এই কথাটা কতটুকু রাখতে পারবেন বা কি মনে করেন? ধন্যবাদ। তিনি যে কথাটি বলেছেন এটি যদি কার্যত তিনি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই তাকে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমার মনে হয় না তিনি তার এই কথা রাখতে পারবেন। কারণ নির্বাচন কমিশনই তো নির্বাচন টোটাল কন্ট্যাক্ট করবে না। কারণ এই নির্বাচনের সাথে মাঠ পর্যায়ে যারা কাজ করবেন তারা তো সবাই যে তার চিন্তাধারায় চলবেন তার তো কোনো গ্যারান্টি নেই, এবং না চলাটাই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত যখন কোনো দল ক্ষমতায় থাকে অথবা ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে, নির্বাচনের মাঠ পর্যায়ে কর্মকর্তারা তাদের সাথে এক ধরনের লিয়াজু মেনটেন করে চলার চেষ্টা করেন, তাদের ভবিষ্যৎ সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে। তো সেই স্ট্রাকচার যদি আমাদের পরিবর্তন না হয়, আমরা যেহেতু এখনো দেখতে পাচ্ছি প্রশাসনের সাথে কোন একটি বিশেষ রাজনৈতিক দলের এক ধরনের অতিরিক্ত সখ্য তৈরি হয়েছে, সেটি যদি আমরা না দেখতাম তাহলে বিশ্বাস করতাম যে তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন, না পারলে অন্তত চেষ্টা করবেন। কিন্তু
এখন যে বাস্তবতা দেশের, তাতে মনে হচ্ছে না তারা সেই কাজটি করতে পারবেন। এখন তার অবস্থান থেকে সাংবিধানিক একটি পদের মর্যাদা রক্ষা করতে গিয়ে তিনি হয়তো এই কথা বলেছেন, আমাদেরকে আশ্বস্ত করার জন্য আমরা শুনলাম। কিন্তু আমাদের যেটা বুঝার এবং আমাদের যেটা প্রত্যাশা, সেটি তো প্রত্যাশা এবং বুঝার জায়গাতেই থাকবে। তো আমার শেষ পর্যন্ত মনে হয় না যে তিনি তার এই কথায় অবিচল থাকার মতো সক্ষমতার অধিকারী। ধন্যবাদ। জি, জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম আজ বলেছেন, আমরা যারা জামায়াতে ইসলামী করি আমরা কখনো দেশ ছেড়ে পালাই না, অথচ আমরা ফাঁসিতে ঝুলেছি, তারপরেও বিদেশে পালিয়ে যায়নি কোনো দেশ। তারা মানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের কথা বলেছে যে কোনো দেশ তারা আশ্রয় নিয়েছে, সেই দেশটি ভারত। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দেশে আশ্রয় নিয়েছে সেই দেশটি ভারত। আমাদের চারপাশের এক পাশে বঙ্গোপসাগর আর তিন পাশে ভারত। আমাদের দেশকে আহ আক্রমণ করতে পারে একমাত্র ভারত। উনি এই কথাটি বলেছেন। কিভাবে দেখছেন ওনার কথাটি? এবং যুগান্তরে এটি বড় হেডলাইন করেছে যে দেশকে একমাত্র আক্রমণ করতে পারে ভারত, এটিএম আজহার, তারাগঞ্জ রংপুরের। উনি উনি এই কথা বলেছেন। যদি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে এই কথাটির দুটো মানে করা যায়। এক হচ্ছে তিনি যা বলেছেন সেটি আক্ষরিকভাবে সত্য। যদিও আমরা জামাত ইসলামীকে বলি যে তারা পাকিস্তানি রাজনৈতিক দল। হ্যাঁ, পাকিস্তানে তাদের সংগঠন আছে, ভারতেও তাদের সংগঠন আছে। এদিক থেকে তারা একটি ত্রিদেশীয় রাজনৈতিক দল। সেদিক থেকে যদি তারা এদেশে বেকায়দায় পড়ে, তাদের কিন্তু পালিয়ে পাকিস্তানে যাওয়ার কথা অথবা ভারতে যাওয়ার কথা। কিন্তু ঐতিহাসিক সত্য হচ্ছে এটি যে তারা কখনো কোনো বেকায়দায় পড়ে পাকিস্তানে পালিয়ে যাননি, ভারতে পালিয়ে যাননি। সুতরাং তাদেরকে আমরা এই মিথ্যা দোষারোপ করতে পারবো না। তবে ভারতের সাথে আমাদের অনেকেরই কিন্তু সখ্য রয়েছে, সুসম্পর্ক রয়েছে। তারা 1971 সালে যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক। সেই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের যে দলটি নেতৃত্ব দিয়েছিলেন, সেই বাংলাদেশ আওয়ামী লীগ, যারা মুজিবনগর সরকার গঠন করেছিলেন, তাদের সাথে তো তাদের একটি ঐতিহাসিক সম্পর্ক আছেই। সেই সম্পর্ক যেমন তারা দেশে থাকা অবস্থায় তাদের সাথে বিদ্যমান থাকে, সুতরাং তারা দেশে বিপদে পড়লেও তাদের সাথে সেই সম্পর্কের সুবাদে তারা সেখানে যাবেন। এটাই তো স্বাভাবিক। তিনি সেই স্বাভাবিকতার মধ্যে কি ধরনের অস্বাভাবিকতা দেখেছেন আমরা বুঝতে পারছি না। আর এটাও ঠিক যে যুদ্ধ হলে যে ভারতে শুধু আমাদের সাথে যুদ্ধ করতে পারবে, সেই অবস্থায় কিন্তু পৃথিবী এখন নেই। এখন শুধু যে স্থলপথে যুদ্ধ হয় তা না, আকাশপথেও কিন্তু যুদ্ধ হয়। আমাদের দেশের সাথে অন্য দেশের যুদ্ধ লাগতেও পারে। তারপরে কিন্তু যুদ্ধের সম্ভাবনা খুবই কম, এবং ভারতও আমাদের সাথে যুদ্ধে সেই আশঙ্কা আমি করছি না। তার অনেকগুলো কারণ রয়েছে। কারণ ভারত যদি আওয়ামী লীগের প্রতি তার একটা বিশেষ টান অনুভব করে, এবং এই দেশে আপনাদের সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে বলি, যদিও তারা সংখ্যালঘু না, কারণ তাদের চেয়েও সংখ্যালঘু হচ্ছে বৌদ্ধরা, তার চেয়েও সংখ্যালঘু হচ্ছে খ্রিস্টানরা। কিন্তু তারপরেও তাদের সেই সংখ্যালঘুত্বকে নিয়ে আমরা হিন্দুদেরকে সংখ্যালঘু বলি। এই কথাটা এক ধরনের কিন্তু অন্যায় এবং অসত্য কথা। তারা হচ্ছে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল। আর সংখ্যালঘিষ্ঠ দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্ম সম্প্রদায়। আর সংখ্যালঘিষ্ঠের দিক থেকে দেখতে গেলে তাদেরকে বলতে হবে কমপক্ষে তৃতীয় সংখ্যালঘিষ্ঠ ধর্ম সম্প্রদায়। এদিক থেকে কিন্তু তাদেরকে সংখ্যালঘু বলা ঠিক না, বরং তাদেরকে সংখ্যাগুরুই বলা উচিত। আমি একটা অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম। তো যেহেতু ভারত মনে করে এদেশের যারা হিন্দু রয়েছেন তারা তাদের নিজস্ব লোক, তাহলে তারা থাকা অবস্থায় তারা তো দেশে যুদ্ধ চাপিয়ে দিবেন না, কারণ তাদের জানমালের ক্ষতি হতে পারে। এছাড়াও এখন যুদ্ধ তো কেবল দু দেশের মধ্যে হয় না, সেখানে একটা গ্লোবাল বিষয় থাকে। সাথে তারা যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে বাংলাদেশের পাশে এসে যদি পাকিস্তান দাঁড়ায়, চীন দাঁড়ায়, আমেরিকা এসে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে তো তাদেরকে অনেক চড়া মূল্য দিতে হবে। তাদের লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। তারা তো আর ভূখণ্ড দখল করে নিয়ে যেতে পারবে না। এই আধুনিক বিশ্বে সেটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তাই আমি মনে করি না যে এরকম যুদ্ধের কোনো সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, তিনি যেটি বলেছেন, যদি আমাদের সাথে কোনো দেশের যুদ্ধ হয়, সেটি হয় ভারত হবে অথবা বার্মা থেকে হবে। এই তো। তো সেখানে যেহেতু ভারতের সাথে আমাদের স্থল সীমানাটা
অনেক বেশি বিস্তৃত, তিনি হয়তো সেই আঙ্গিকে এই কথাটি বলেছেন। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে মাত্র 2টি প্রশ্নের মধ্য দিয়ে শেষ করব। আবারও একেবারে শুরুর যে বিষয়টা ওইখানে যাচ্ছি, যে শেখ হাসিনার মামলার রায়। তো আমরা জামাতকে শুনেছি যে তারা মাঠে থাকবে, ঠিক তেমনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন, যেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে যে মামলার যে রায়, সেটি স্বচ্ছতা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব। কিভাবে দেখছেন? ধন্যবাদ। বিএনপির অবস্থাটা হচ্ছে শ্যাম রাখি না কুল রাখি, তারা আসলে দ্বিমুখী আচরণ করছেন। আমরা দুমুখ সাপের মতো বলবো না, আমরা বলবো তারা এক ধরনের সুবিধাবাদী অবস্থান নিয়েছেন। কোনটি ন্যায় বিচার, কোনটি অন্যায় বিচার, এবং বিচারিক প্রক্রিয়ায় যে ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি সেটি ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে, সেখানে স্বচ্ছতা আছে কিনা, এটা তো বিএনপি খুব ভালো করেই বুঝে। সুতরাং সেই প্রেক্ষিতে তাদের এই কথা বলার মানে হচ্ছে তারা গোপনে অন্য কাউকে খুশি করার চেষ্টা করছেন। কাকে খুশি করার চেষ্টা করছেন মানুষ বুঝে। এবং সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে বিএনপির, যে তারা যাদের সমর্থনের উপর ভিত্তি করে এতদিন টিকে আছেন বা টিকে থাকার সম্ভাবনা ছিল, এসব কথা বলে তিনি তাদের কাছ থেকে নিজের দলটিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। এটি তাদের দুর্ভাগ্যজনক। আর আমরাও আশা করি বিচারটি সুষ্ঠু হবে এবং ভবিষ্যতে কোনো আদালতে কোনো অবস্থাতে চ্যালেঞ্জ করে যাতে এই বিচারের রায়টি পাল্টে দেওয়া সম্ভব না হয়, এবং মানুষের কাছে যাতে এটি বিশ্বাসযোগ্যতা না হারায়, বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত তারা এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আমরা একেবারে শেষ যে প্রশ্নটি আছে এই প্রশ্নের মধ্য দিয়ে শেষ করব, যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানের বাসার সামনে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একইভাবে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম এনসিপি সহ রাজধানীর এনসিপির যে কার্যালয় সেটা সহ রাজধানীর বিভিন্ন জায়গায় আসলে ককটেল বিস্ফোরণ বা ককটেলময় রাজধানীর একটা আমরা দেখছি যে নিউজ ফিডে। কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ। এই সম্পর্কে আমরা আগেই কথা বলেছি যে এই ককটেল বিস্ফোরণের বিষয়গুলোর ক্ষেত্রে সরকারের কিন্তু গোয়েন্দা নজরদারি বাড়ানো দরকার ছিল। তাদের গোয়েন্দা সংস্থাকে অধিকতর অ্যাক্টিভ করা দরকার ছিল, সেটি সরকার করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাদেরকে জনতা ধরে দিয়েছে। তাদেরকে জেরা করে কিন্তু এর শেকড় সন্ধান করা সম্ভব ছিল। আমরা বিভিন্ন যে ভারতীয় সিনেমাতেও দেখেছি এরকম একজন সন্ত্রাসীকে ধরার মধ্য দিয়ে কিন্তু বিশাল একটা নেটওয়ার্ক উপরে ফেলা সম্ভব হয়েছে। তো এরকম ধরা পড়ার পরে যদি তারা এই নেটওয়ার্কে তাদের প্রতিরোধমূলক ব্যবস্থার ভিতরে নিয়ে আসতে না পারেন, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটবেই। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে কাপুরুষতা, তাদের যে অযোগ্যতা, তাদের যে ব্যর্থতা, সেটি আমাদের সামনে স্পষ্ট হবে। আর রিজওয়ান হাসান ককটেল বিস্ফোরণ কেন ঘটেছে, তাতে কি ধরনের আক্রোশ রয়েছে, না নাটক করছে, সেটা বোঝার জন্য কিন্তু আমাদের আরো সময় অপেক্ষা করতে হবে, দেখতে হবে পরিস্থিতি কোথায় যাচ্ছে। কারণ তিনি তো এক্ষেত্রে কোনো বিশেষ ভূমিকা পালন করছেন না। তো এ ধরনের ঘটনা ঘটবেই এবং জনগণকে একটু সচেতন হতে হবে, যাতে যারাই এই ধরনের ঘটনা ঘটাক তাদেরকে যাতে ধরা যায় এবং ধরে পুলিশের কাছে সোপর্দ করা যায়। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ বুলবুল আহমেদ আপনাকে, এবং যারা দর্শক এতক্ষণ যুক্ত ছিলেন তাদের কেউ ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমাদের আলোচনা প্রতিদিন রাতেই হয়, এবং বিভিন্ন সংবাদ আমরা বিশ্লেষণ করে থাকি। যাদের আমাদের এই আয়োজনটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে আশা করি, পাশাপাশি বেল আইকনেও ক্লিক করবেন। এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি বুলবুল আহমেদ আপনার কাছে, যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং ভবিষ্যতেও আমরা আবার আপনাকে পাবো এমনটি আশা করছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।